ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো সরকারি বন্ধ এবং লোকসানি কারখানা চালু করা নিয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন সংস্থার অধীনে বিভিন্ন কলকারখানা রয়েছে এবং তার কিছু বন্ধ অবস্থায় চলছে, কিছু প্রতিষ্ঠান চলছে লোকসানে। এই সব কলকারখানাগুলোকে সরকার বেসরকারি খাতের মাধ্যমে অথবা বেসরকারি খাতের সঙ্গে সরকার যৌথভাবে পুনরায় চালু করতে চায়, এরকম একটি পরিকল্পনা নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরের থেকে আমরা শুনে আসছি এবং সেটি নিয়েই এখন একটি অগ্রগতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি মিটিংও হয়েছে। সেখানে বিভিন্ন সংস্থার অধীনে প্রায় 44টি বন্ধ এবং লোকসানি প্রতিষ্ঠান চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে যারা নিতে চান বা বেসরকারি খাতের উদ্যোক্তারাও তাদের কিছু নীতি সহায়তার প্রস্তাব করেছেন, সরকারও কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন। বেসরকারি খাতগুলো কি চাচ্ছে এই সব প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, অথবা সরকার কিভাবে পরিচালনা করতে চাচ্ছে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার জনাব আবুল কাসেম। আমরা তার কাছ থেকে শুনবো যে সরকার কি পরিকল্পনা করছে বা বেসরকারি খাত কি ধরনের সহযোগিতাগুলো চাচ্ছে। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব আবুল কাসেম। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সরকার 44টি লোকসানি এবং বন্ধ এরকম শিল্প কলকারখানা চালু করার জন্য বেসরকারি খাতের সঙ্গে একটি আলোচনা করেছে এবং সেখানে বেসরকারি খাত বেশ কিছু প্রস্তাব করেছে যে তাদেরকে কী ধরনের নীতি সহায়তা দিলে এগুলো চালু হতে পারে। সরকারও তার পরিকল্পনা তুলে ধরেছে। আসলে সরকার কিভাবে এগুলো চালু করতে চাচ্ছে বা বেসরকারি খাত কী ধরনের নীতি সহযোগিতা চাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তার আগে বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলেছিল যে বন্ধ কলকারখানা তারা চালু করবে। কিন্তু এই বন্ধ কলকারখানাগুলি সরকার চালু করবে নাকি প্রাইভেটাইজেশনের মাধ্যমে চালু হবে, সেই জিনিসটা তখন তারা পরিষ্কার করছিল না। কিন্তু নির্বাচনের পরে আপনার এর আগেও প্রাইম মিনিস্টার মিটিং করেছেন, সেখানে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ এই যে 44টা প্রতিষ্ঠান, এগুলি প্রত্যেকটি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার। এখানে বিসিআইসির প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের প্রতিষ্ঠান আছে, এখানে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রতিষ্ঠান আছে, এখানে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের প্রতিষ্ঠান আছে। এই 44টি প্রতিষ্ঠান তারা গতকাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে মিটিংটা হয়েছে, এটাকে সরকারের ভাষায় রুট শো বলা হয়েছে। যে এই সব বন্ধ এবং লোকসানি কারখানায় চালু করার জন্য বিনিয়োগকারীদের নিয়ে একটা রুট শো। সেখানে এই 40টা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সম্পর্কে একটা প্রেজেন্টেশন ব্যবসায়ীদের সাথে সামনে তুলে ধরা হয়েছে। যে সেখানে প্রেজেন্টেশনে আপনার মিলগুলি এখন কি অবস্থায় আছে, প্রত্যেকটা মিলের জমির পরিমাণ কত, তারপরে সেটার মেশিনারিজ কী অবস্থায় আছে, সেটা উৎপাদনে আছে নাকি বন্ধ আছে, সেখানে মিলগুলি থেকে আপনার সমুদ্র বন্দর কত দূর, মানে যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিষয় সেখানে তুলে ধরা হয়েছে। সেখানে বাংলাদেশের মোটামুটি বৃহৎ প্রায় সকল শিল্প গ্রুপের প্রতিনিধিরাই ছিলেন সেখানে। স্কয়ার বলেন, তারপরে ওয়ালটন, মেঘনা গ্রুপ, এসিআই, তারপরে রানার ছিল, টিকি গ্রুপ ছিল, তারপর লাল তীর ছিল। এরকম আপনার স্টোরির মধ্যে দেখলাম যে প্রাণ আরএফএল গ্রুপ ছিল, ট্রান্সকম গ্রুপ ছিল, ট্রান্সকম ছিল, তো ব্র্যাক ছিল। এর বাইরে যে জাপানি কয়েকটা প্রতিষ্ঠান, সুমিতোমি কর্পোরেশন ছিল, তারপরে ওই মারুবিনি ছিল, জেট্রোর লোকজন ছিল, এবং জাপানের যে বাংলাদেশ দূতাবাস সেখানকার দূতাবাসের কর্মকর্তারাও সেখানে ছিলেন। তো সেখানে সরকারের দিক থেকে 3টা দিক উপস্থাপন করা হয়েছে যে সরকার নীতিগত সহযোগিতা দিবে যদি এসব বন্ধ এবং লোকসানি কারখানায় আমাদের দেশি বা বিদেশি কোনো ইনভেস্টর ইনভেস্ট করতে আগ্রহী হন। প্লাস যে সরকার এটা যে চালু করার ক্ষেত্রে আপনার 3টা মডেলের কথা বলছেন। যে একটা মডেল পিপিপিতে হতে পারে, আপনি যেটা বলছেন যে সরকারের সাথে প্রাইভেট সেক্টর, সরকারের জমিটা থাকলো, সরকারের তো জমি, তো প্রাইভেট সেক্টর ইনভেস্ট করে সেখানে কারখানা রিনোভেশন করে বা নতুন কারখানা স্থাপন করে সেটা অপারেট করবে। সরকার যদি লাভ করে, সরকার লাভের একটা অংশ পাবে, বাকিটা প্রাইভেট সেক্টর পাবে। একটা টার্ম
টার্ম লিজ নিয়েও কোনো উদ্যোক্তারা চাইলে এটা চালাতে পারবে, যে সরকারের জমি সরকারের থাকবে, সে 50 বছরের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে তারা একটা লিজ নিয়ে তারা তাদের মতন করে পরিচালনা করবে। আরেকটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্টের কথাও সেখানে বলছে। এটা হলো সরকারের দিক থেকে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে তারা এইগুলি চালু করতে চায়, কর্মসংস্থান সৃষ্টি করতে চায়, এবং ব্যবসায়ীদের যেসব উনি আগে ব্যবসায়ীদের বক্তব্য শুনেছেন, ব্যবসায়ীরা কি কি ধরনের সহায়তা চাইছেন সেগুলি শুনছেন। উনি স্পেসিফিক হচ্ছে করে বলেন নাই যে আমরা এটা দেবো বা এটা দেবো না। উনি হচ্ছে ওভারঅল বলছেন যে তারা হচ্ছে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। এটা আর ব্যবসায়ীদের দিক থেকে এক একজন ব্যবসায়ী আসলে এক একটা জিনিস চেয়েছেন, যে যেমন কেউ বলেছেন যে সরকার যেটা প্রাইভেটাইজেশন করতে চাচ্ছে, তো এক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন কী হবে, যেহেতু দীর্ঘদিনের বন্ধ বা রুগ্ন একটা কারখানা তারা চালু করবে, এখানে বাংলাদেশ ব্যাংক থেকে হচ্ছে পলিসি সাপোর্ট দিতে হবে। এবং কেউ কেউ এটাও বলেছেন যে এখন যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট, এই রেটের দিয়ে হচ্ছে ঋণ নিয়ে এইসব কারখানা চালু করা এটা হচ্ছে ভায়াবল হবে না। তো তারা হচ্ছে ঋণের সুদ হার কমাতে বলছেন। এবং বৈঠকে গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন। তিনি বলছেন যে যেহেতু বাংলাদেশ ব্যাংক এইসব বন্ধ এবং রুগ্ন কারখানা চালুর জন্য 60,000 কোটি টাকার একটা তহবিল করছে, এবং সেখানে কিন্তু হচ্ছে ঋণের সুদ হার 5%, 6% আছে। তো সেখানে ব্যবসায়ীরা বলছেন যে এটা 5% থেকেও আরও কমাইতে হবে, এবং গভর্নর এটা বিবেচনার আশ্বাস দিয়েছেন। বলছেন যে যদিও মানে এর চেয়ে বেশি কমালে ব্যাংকগুলির অপারেটিং কস্ট আছে, তো তারপরেও তারা এটা বিবেচনা করবে। শুনলাম সরকারের পরিকল্পনা নিয়ে, কিন্তু আমরা এই একই ধরনের উদ্যোগ এর আগের সরকারগুলোর সময়ও দেখেছি। বাংলাদেশে প্রাইভেটাইজেশন কমিশন নামে একটি সংস্থাও একসময় তৈরি করা হয়েছিল। সরকারি প্রতিষ্ঠান বেসরকারীকরণ করার ফলে তার সেই সব প্রতিষ্ঠান কি পরবর্তীতে খুব ভালোভাবে বাংলাদেশে মানে চলেছে? সেই অভিজ্ঞতা কেমন বাংলাদেশের ক্ষেত্রে? দেখেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যেটা হচ্ছে পরবর্তীতে বন্ধ হয়েছে, সেটা হচ্ছে আদমজি জুট মিল। আপনি জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ঋণের শর্তর অংশ হিসেবে সরকার সেটা করেছিল। তো তারপর থেকে এটা ওই দাতা সংস্থাগুলোরই একটা শর্ত ছিল একদিকে, আরেক দিকে হচ্ছে যে এইসব রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলি আসলে অনেকটা হচ্ছে শ্বেত হস্তির মতো, এরা শুধু হচ্ছে টাকা খায়। এরা হচ্ছে সরকারের বাজেট থেকে জনগণের ট্যাক্সের টাকা এরা প্রতি বছর খেয়ে যাচ্ছে, কিন্তু সেখান থেকে সরকার কোনো রিটার্ন পাচ্ছে না। এবং আপনি যদি দেখেন যে সরকারের যেসব প্রতিষ্ঠান একচেটিয়া বিজনেস করে, মানে সরকারের একটা প্রতিষ্ঠান শুধু সেই একটা পার্টিকুলার সেক্টরে বিজনেস করে, সেখানে কোনো প্রাইভেট সেক্টরে কেউ নেই, সেখানেই শুধু সরকারি প্রতিষ্ঠানগুলো প্রফিট করতে পারে। আপনি যদি তিতাস বলেন, পেট্রো বাংলা বলেন, বিপিসি বলেন বা বিটিআরসি বলেন, তারাই শুধু প্রফিট করতে পারে। কিন্তু যে সেক্টরে সরকারের কারখানাও আছে প্লাস হলো বেসরকারি কারখানা আছে, সেখানে কিন্তু সরকারের প্রত্যেকটি কারখানা হচ্ছে বিপুল পরিমাণে লোকসান, এবং প্রতি বছরই এই লোকসানটা হচ্ছে। এবং শুধু হচ্ছে যে টাকার অঙ্কে লোকসান না, এগুলোর হচ্ছে যন্ত্রপাতি তো অনেকগুলি হচ্ছে সেই পাকিস্তান আমলে তৈরি, অনেকগুলি ব্রিটিশ আমলে আছে। এগুলি যন্ত্রপাতি নতুন যন্ত্রপাতি কেনার নামেও সেখানে হরিলুট হয়, ফলে সরকারের প্রচুর টাকা খরচও হয়। ফলে এই মিল কারখানাগুলি সরকারের পক্ষে আসলে পরিচালনা করা সম্ভব না। তো যদি ধরেন যে এটা হচ্ছে সরকার পরিচালনা না করে, কিন্তু সেখানে যে জনবল আছে তারপরেও তাদেরকে বেতন দিতে হবে। যে সরকারের যেসব বন্ধ কলকারখানা আছে, আপনি জানেন যে কয়েকটা চিনি কল, সেগুলি বন্ধ, কিন্তু সেখানে হচ্ছে আগে যারা চাকরিতে ঢুকছে তারা রয়ে গেছে, তাদের হচ্ছে ঠিকই সরকারকে মাসে মাসে বেতন দিতে হচ্ছে, এরকম বেতন দিতে হয়, বোনাস দিতে হয়। তো এসব কারণে হচ্ছে যে সরকারের প্রচুর টাকা প্রতি বছর এটা ড্রেনে চলে যাওয়ার মতো অবস্থা। ফলে এসব কারখানা হচ্ছে আপনি প্রাইভেটাইজেশন করলে একটা সুবিধা হলো যে সরকারের টাকা অন্তত নষ্ট হলো না, এটা হলো যে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে বেসরকারি কোম্পানিগুলি বা গ্রুপগুলি হচ্ছে অতীতে নিয়েছে, আমরা দেখছি যে বাংলাদেশে অনেকগুলি পাট কল, অনেকগুলি সুগার কল, অনেক ধরনের মিল ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর নিয়েছে। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে কিশোরগঞ্জে একটা চিনি কল ছিল, যে চিনি কলটা আপনার নিয়েছিল হচ্ছে গ্রুপ মাতলুব আহমেদের নিটল নিলয় গ্রুপ, এবং তাদের কিন্তু শর্ত ছিল যে ওখানে তারা চিনি উৎপাদন করবে, কিন্তু তারা সেটা করেননি।
এবং এই চিনি কলটা যখন হচ্ছে নিটল নিলয় গ্রুপকে দেওয়া হলো, আমিও তখন হচ্ছে মাতলুব সাহেবের সাথে কথা বলেছিলাম এবং আমরা নিউজও করেছিলাম তখন, যে উনি তার একটা প্ল্যান পরিকল্পনার কথা বলছিলেন যে ইন্ডিয়ার যে ন্যানো গাড়ি টাটার, সেই টাটা তারা হচ্ছে ওই কিশোরগঞ্জে ওখানে উৎপাদন করবে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই টাটার ন্যানো উৎপাদনের জন্য সেখানে কোনো ইনভেস্ট করে নাই। মূলত সরকারের একটা মিল, তার হিউজ জমি, সেটা হচ্ছে কম টাকায় নিয়ে নেওয়া। এই ধরনের বেসরকারিকরণটা বেসিক্যালি এভাবেই হয়েছে। এবং যে বাংলাদেশের যেসব বেসরকারিকরণ হয়েছে এগুলি কোনোটাই এই যে জমি বা মিল কলকারখানা যে প্রাইভেট সেক্টরের হাতে তুলে দিয়েছে, এখানে সরকার কখনো ন্যায্য মূল্যটাও পায়নি। এগুলি হচ্ছে এর ভিতরে করাপশন হয়, আর্থিক লেনদেন হয়। কিন্তু এই জায়গায় যেটা হচ্ছে এখনকার বিএনপি সরকার, এটা হচ্ছে ঠিক বেসরকারিকরণের কথা তারা বলছে না, এটা পুনরায় চালু করার কথা তারা বলছে। চালু করতে হবে। সেটা পিপিপিতে যদি হয় সরকারের অংশ থাকবে, যদি টার্ম লিজ হয় তো তাহলে সরকারি মালিক থাকবে, একজন হয়তো 50 বছরের জন্য সে লিজ নিয়ে সে এটা করলো। আরেকটা হচ্ছে আপনার হলো এই জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট, যে সরকার কিছু ইনভেস্ট করলো, হলো প্রাইভেট সেক্টর করলো, অথবা আমাদের দেশের প্রাইভেট সেক্টর প্লাস হলো বিদেশি ইনভেস্টমেন্ট তারা করলো। তো এক্ষেত্রে হচ্ছে সরকারের যেটা লক্ষ্য, যে এটা চালু করে সেখানে কর্মসংস্থান সৃষ্টি করা, সেটা সেক্ষেত্রে কিছুটা সফলতা আসতে পারে। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনি আপনার এই কথার মধ্য দিয়েই আপনি বলছিলেন যে জমি প্রসঙ্গে, যে বিভিন্ন প্রতিষ্ঠান এর আগে শুধুমাত্র জমির কথা চিন্তা করে এই প্রতিষ্ঠানগুলোকে নিয়েছিল এবং তারা পরবর্তীতে সেই জমিটাকেই ব্যবহার করেছে, কিন্তু আসলে ওই কলকারখানায় ওখানে প্রয়োজনীয় মানে যে ধরনের উদ্যোগের কথা বাস্তবায়নের কথা ছিল সেই উদ্যোগগুলো তারা নেননি। আপনি এও বলছিলেন যে এই কারখানাগুলো এখন যে অবস্থায় আছে সেই মানে এখন যে কাজ করে হস্তান্তর হওয়ার পরে বা যারা নতুন করে নিবে তারা কি সেই একই কারখানা রাখবে, একই পণ্য তৈরির কাজ করবে এখানে, নাকি অন্য কিছু করবে? এই সরকার আসলে এই সব ক্ষেত্রে কি বিশেষ কোনো কিছু বলেছে স্পষ্ট করে, যে এখন যদি একটা চিনি কল কাউকে দেওয়া হয় সে কি ওখানে চিনি উৎপাদন করবে, বা এখন কাউকে কোনো একটা বস্ত্র কল দিলে সে কি সেই বস্ত্রের কার্যক্রম করবে, পাট কল দিলে কি পাটের কার্যক্রম করবে? যে এটা নিয়ে হচ্ছে যে সরকারের পজিশন হলো যে যে কারখানা যে পণ্য উৎপাদন করছে বা যে পণ্য উৎপাদনের জন্য এই কারখানাটা স্থাপন করা হয়েছিল, সরকার সেই একই পণ্য উৎপাদনের উপরেই ফোকাস দিচ্ছে। তবে আর যদি যে হচ্ছে বাড়তি জমির কথা বলছেন যে এই সমস্ত প্রতিষ্ঠানের কাছে অনেক বাড়তি জমি রয়েছে, ওইসব বাড়তি জমিতে কি নতুন ধরনের কারখানা স্থাপন করার সুযোগ থাকবে? আমি সেটা বলছিলাম যে তবে যদি কোনো বিনিয়োগকারীদের কাছে গতকালকের মিটিংয়ে ফাইনালি প্রধানমন্ত্রী হচ্ছে লিখিত প্রস্তাব চেয়েছেন যে কার কোন কারখানায় বিনিয়োগের আগ্রহ আছে এবং তার পরিকল্পনা কি, যে সে কি করতে চায়, এরকম একটা লিখিত প্রস্তাব চেয়েছে। এবং ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা যাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছিল তারা এই সরকার সেখানে যে প্রেজেন্টেশনটা দিয়েছে প্রত্যেকটা কোম্পানি নিয়ে বা কারখানা নিয়ে, সেই প্রেজেন্টেশনের কপিটা তারা চেয়েছেন এবং তাদেরকে সেই কপি দেওয়া হবে বলছে। তো সরকারের যেটা প্ল্যান, যে প্রাইমারিলি হচ্ছে যে ফ্যাক্টরি যে পণ্য উৎপাদনের জন্য করা হয়েছে, যে সরকার চায় যে সেই একই ধরনের পণ্যই সেখানে উৎপাদন হোক। তো এর বাইরে যখন হচ্ছে ব্যবসায়ীরা রিটার্ন প্রপোজাল দেবে, সেখানে যদি তারা আরও কোনো বেটার প্রপোজাল দিতে পারে যেটা আরও বেশি ভ্যালু এডিশন করবে বা কর্মসংস্থান সৃষ্টি করবে, তো সেক্ষেত্রে সরকার সেটা নিশ্চয়ই ইতিবাচক দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ জনাব আবুল কাশেম আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম যে সরকার লোকসানি এবং বন্ধ কারখানা চালু করা নিয়ে কি পরিকল্পনা করছে। আবুল কাশেম আমাদেরকে জানালেন যে সরকার চায় কেউ লিজ নিয়ে হলে অথবা যৌথ উদ্যোগে অথবা জয়েন্ট ভেঞ্চারে পিপিপিতে সরকারের সাথে এই কারখানাগুলো চালু করতে পারে। আবুল কাশেম বলছিলেন যে এই সমস্ত কারখানা বন্ধ হলেও সেখানে প্রচুর লোকসান সরকারকে দিতে হয়, বছরের পর বছর ধরে সরকার বেতন ভাতা বা অন্যান্য খাতে ব্যয় করে যাচ্ছে, কিন্তু সেইখান থেকে কোনো কিছু পাচ্ছে না। আমরা চাই দেশে কর্মসংস্থান সৃষ্টি হোক, নতুন নতুন কলকারখানা সৃষ্টি হোক, কিন্তু মানে আগের যে গল্প আবুল কাশেম শুনিয়েছেন যে শুধুমাত্র জমিকে কেন্দ্র করে অনেকে এই সরকারি প্রতিষ্ঠান নিয়েছে এবং সেইখানে তারা জমিকে নিজেদের কাজে ব্যবহার করেছে, এমন কিছু আগামীতে ঘটবে না, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।